অধ্যায় ৭৩ গঠনমূলক হও। প্রতিটি কাজের পিছনে যেন একটি আদর্শ থাকে। যুদ্ধ করার সময় দেশ প্রেমিকতার আদর্শে যুদ্ধ করবে। যদি সর্বস্ব লুণ্ঠন করো তাহলে বাণিজ্য করার আদর্শেই করবে, এবং দাস বানিয়ে দাসত্ব করাতে হলে রাজকীয় আদর্শেই তা করবে। ভোগে একাকী, কর্মে দলবদ্ধ হও। ধন সম্পদ আরাম সুখ নিজের, কিন্তু দান ধ্যান, স্কুল কলেজ ধর্মচর্চা বাণিজ্য ব্যবসা সমস্ত দল বেঁধে প্রকৃতির রণক্ষেত্রে অবিশ্রাম সংগ্রাম করে সমস্ত বুদ্ধি বলিষ্ঠ হয়। কর্মপ্রধান দেশে প্রতিদিনই মনুষ্য নানা আকারে ক্ষমতা প্রকাশ করছে। সেজন্যই তারা আপনাকে নগণ্য, জীবনকে স্বপ্ন এবং জগৎকে মায়া মনে করতে পারে না। আমরা একই কালে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের বহন ছেদন করি না। একেই বলে অরিয়েন্টাল। এইখানে পাশ্চাত্যদের সঙ্গে আমাদের প্রভেদ। ঢেকি যেমন স্বর্গেও ঢেকি, তেমনি ইংরেজ সর্বত্রই খাড়া ইংরেজ। পশ্চাতে কায়মানবাক্যের অবিশ্বাস করতে জানে, আর ১৬ আনা অবিশ্বাসকে জাগিয়ে রাখার যে কঠিন শক্তি তা আমাদের নাই। আমরা ভুলে নিশ্চিত হতে চাই, আমরা কোনো ক্রমে বিশ্বাস করতে পারলে বাঁচি। যা অনাবশ্যক তাকেও রক্ষা করার, যা অশ্রদ্ধেয় তাহাকেও গ্রহণ করার, যা প্রতিকূল তাকেও অঙ্গীভূত করার জন্য আমরা চিরদিন প্রস্তুত হয়ে আছি। ব্যবসা বাণিজ্যের ক্রমবর্ধমান হারে ভীষণ জুয়াচুরি, বৈপ্লবিক ভ্রাতৃত্বরূপ নীতিবাক্য যখন প্রতিযোগী শত্রুতা আর ঠকবাজিতে রূপ নেয়, প্রকাশ্যে ব্যাপক হারে যখন রাষ্ট্রের আইন ও বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে, শক্তির অত্যাচারের স্থান গ্রহণ করে, দুর্নীতির উৎপীড়ন, নগদ টাকা দেওয়া নেওয়া ক্রমবর্ধমান হারে মানুষে একমাত্র সম্পর্কে পরিণত হয়, তার ফল স্বরূপ অপরাধের হার বছর বছর বেড়ে চলতে থাকে। সমাজের অন্যায় অবিচার অত্যাচার দূর করতে নতুন উত্তম ও যুক্তিসঙ্গত সামাজিক ব্যবস্থা আবিষ্কার করতে হবে। আর এই সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে সমাধান করতে হলে প্রথমেই মডেল পরীক্ষার উদাহরণ দেখিয়ে পরে প্রোপাগান্ডার মাধ্যমে রাষ্ট্রকে গোলযোগ বিপদ সংকুল রাষ্ট্র ব্যবস্থা থেকে উদ্ধার করে সম্পদ, কারিগরি দক্ষতা ও জ্ঞানীয় সর্বজনীন ব্যবহারের উপযোগী করে গড়ে তুলতে হবে। জনতাকে বোঝাতে হবে, স্বর্গ চাও বা নরক চাও, যা চাও সে মতো ব্যবস্থা নাও। দীর্ঘকালীন কুশাসনে মানুষ মনোগত বিদ্রোহী হয়ে ওঠে। জনতার প্রবল লিপ্সা, ক্রোধ, হিংসা, প্রতিশোধপরায়ণতা, বিদ্রোহ বেড়ে চলেছে। এ সকলই হৃদয়কে পীড়িত করে। নিরাশ হতাশ কোনো ব্যক্তিকে সাহস দেওয়ার জন্য প্রত্যেক মানুষ নিজকে পৃথক শক্তিমান মনে করে। এ যুগের প্রভুত্ব ক্ষুদ্রমনা নীচ লোকদের হাতে। ক্রমাগত শোষণ ও নির্যাতন বৃদ্ধিতে সমাজে বিভিন্ন জনগোষ্ঠী ও শ্রেণীর মধ্যে অসন্তুষ্টি শক্তি সঞ্চয় করছিল। ক্ষমতাবান ও বিত্তবানদের শ্রেণী স্বার্থ রক্ষা করা ও সাধারণকে প্রয়োজন মাফিক ইচ্ছামতো ব্যবহার করার বিধি ব্যবস্থাকে চিরদিন প্রথাগতভাবে ব্যবহার করে চলেছে সমাজ নিয়ন্ত্রকরা। ওই সকল অরাজকতার বিলুপ্তির জন্য নতুন করে অরাজকতার পরিবর্তে শ্রেণী ব্যবস্থার নিরসন করা গেলেই তার মূল উৎপাটন সম্ভব। সকল পর্যায়ে ভালো ব্যবস্থাপনার অভাব রয়েছে। ন্যায়নীতি কখনো সংখ্যাগরিষ্ঠের পক্ষে যায় না। সমাজে বৈষম্য দূর করে সমাজকে সুখী ও সমৃদ্ধ করতে চেষ্টা করলে বর্তমানেও শাসক
বর্গের কোপভাজন হতে হয়। নাগরিক অধিকার, সম অধিকার, সার্বজনীন শিক্ষা উন্নত সমাজের সূচনা করে। শক্তির ভেতর যেরূপ মুক্তা বড় হয়ে ওঠে, মানুষ তেমনি সামাজিক পরিবেশে বিকশিত হয়ে ওঠে। সমাজের সর্বক্ষেত্রে তার শিক্ষা চলতে থাকে। শিক্ষার সহায়ক ভাষা বিকাশে ও বিপ্লবে সমাজ নিত্য পরিবর্তন হয়ে চলছে। কোনো বিষয় বা ঘটনা দূর থেকে পর্যবেক্ষণ বা অনুমান থেকে সেই ঘটনা বা বিষয়ের ভিতর বা নিকট থেকে তীক্ষ্ণ পর্যবেক্ষণ বা অনুধাবন চিরায়ত ভিন্নধর্মী ফল প্রসব করে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রতিবন্ধী, বৈধব্য, বার্ধক্য, সামাজিক পরিষেবার অধিকার, জীবিকার অপ্রতুল্যতা ও অনিশ্চয়তা ইত্যাদি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা এবং শ্রেণী স্বার্থের বিরোধ ও অন্যায়কে লুকিয়ে মানুষ ভুলানো কর্মকে নেতিকলা কর্ম বলে। গতিহীন সমাজে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি দরিদ্রদের উদাসীন করে রাখা হয়, যাতে মানুষ নির্দিষ্ট বিষয়সমূহে উদাসীন হয়ে পড়ে। যেমন দরিদ্র শ্রেণী নিজে অভুক্ত থেকে ক্রূর যন্ত্রণা সহ্য করে সমাজকে সমৃদ্ধ করে। শ্রমিক শক্তি আয়ত্তে রাখতে কঠিন শাসন ব্যবস্থা, কুসংস্কার, শ্রমিক সংঘে বিভেদ সৃষ্টি, শক্তি অসংহতকরণ ইত্যাকার ব্যবস্থা প্রচলিত। জাতীয় আয় বৃদ্ধি মানেই দারিদ্র্য হ্রাস বোঝায় না। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যা তারা দেশে প্রেরণ করে, তা অনুৎপাদনশীল খাতে ব্যয় করা হয়। শাসক বা পরিচালক শ্রেণী দরিদ্রদের অন্ধকার, অজ্ঞানতা, মিথ্যা বিশ্বাস, কুসংস্কার, কুশিক্ষার মাধ্যমে মূর্খ করার ফলে তাদের কর্মকাণ্ড পরিচালনা সহজ হয়ে পড়ে, কারণ এরা কখনো অভিযোগ বা প্রতিবাদ করে না, প্রভুর অংশে ভাগ বসায় না, এমনকি ইহলোকের প্রাপ্য অংশের জন্য তারা পরলোকের জন্য অপেক্ষা করতে শেখে। পরনির্ভরশীল রাখার জন্য শিক্ষা দীক্ষার বিভাজন এমন সূক্ষ্মভাবে করা হয় যেন তারা উপরে উঠতে না পারে। শ্রেণীগতভাবে কাউকে আত্মবিশ্বাস বা স্বাধীন হওয়ার শিক্ষা দেওয়া হয়, আবার কাউকে সতর্ক ও পরনির্ভরশীল থাকার তালিম দেওয়া হয়। কাউকে বলা হয় নিজ শক্তিতে ইচ্ছা পূরণ সম্ভব, কাউকে বলা হয় নিজ অভিলাষ পূর্ণের জন্য অন্যের উপর নির্ভর করা প্রয়োজন। বুদ্ধির বিকাশ ঘটে কিংবা বুদ্ধির প্রখরতা বৃদ্ধি পায়, এরূপ ব্যবস্থা নেওয়া হয় কারো জন্য। আবার কাউকে আজ্ঞা পালনের জন্য প্রস্তুত করা হয়। ব্যক্তিগত কারণের সঙ্গে নৈবৃত্তিক তত্ত্বের সমন্বিত রূপদানের ফলে বিপ্লবী আন্দোলন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। রাজনীতির দায়িত্ব সকল শ্রেণীর আর্থিক স্বার্থরক্ষা করা। অর্থনীতির সাথে সম্পর্কহীন রাজনীতি বিপ্লব হতে পারে না। বিপ্লব তথা রাজনীতির বিপ্লব। সামাজিক বিপ্লবে মনে রাখতে হবে, কোনো ক্রমেই উৎপাদন চক্রে বিপর্যয় ঘটতে দেওয়া উচিত হবে না, এতে সমাজ কাঠামো বিপর্যস্ত হয়ে পড়ে। পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি। সজীব পদার্থের ধর্ম হচ্ছে সব জিনিসকে আত্মস্থ করে নেয়া, নয় সেগুলিকে সর্বাধিক প্রচেষ্টা দ্বারা দূরীভূত করা। নতুন কর্মসূচি, ভাবাবেগ ও আশাবাদকে কেন্দ্র করে একতাবদ্ধ জনতার ক্ষমতাই বিপ্লবী ক্ষমতা। মোট জনসংখ্যার মধ্যে জাতি, দেশ, শ্রেণী, বর্ণ, ধর্ম, ব্যবসা, সম্বন্ধ, বিনিময় প্রথা, মুদ্রার প্রচলন প্রভৃতির ভিত্তিতে কোনো একটি বিষয়ে আলোচনার কেন্দ্রতে পৌঁছানো সম্ভব। নিরাপত্তাহীন অস্থিতিশীল পরিবেশ মানুষের দীর্ঘ সময়ের ঐতিহ্য প্রথাকে
ভেঙে দিতে পারে। সংস্কৃতি দীর্ঘ সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্জিত হয়। দেশ গড়তে চেতনা প্রয়োজন হয়। স্বতঃস্ফূর্ত চেতনায় কেবল দারিদ্র্য, ক্ষুধা, বঞ্চনা থেকে মুক্তির সংগ্রামকে গতি দিতে পারে। চিন্তা, চেতনা ও মননে পরনির্ভরশীলতা এক সময় আত্মশক্তিহীন রূপে পরিণত করবে। বুদ্ধি দিয়ে গ্রহণ করার ক্ষমতা না থাকায় প্রশ্ন করতে অসমর্থ হতে হয়, সেই সাথে বুঝতেও অসুবিধা হয়। ফলে শর্তহীন সমর্থন করতে হয় এবং সম্পূর্ণরূপে সমর্থন করতে হয় নিজেকে। ছাত্ররাই যে কোনো জাতির প্রাণশক্তি, মেরুদণ্ড এবং প্রকৃত ভবিষ্যৎ। ছাত্ররা ভুল করতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের সেই ভুলকে স্বীকার করে নিতেই হবে। অপরাধ করা ছাত্রদের এবং ক্ষমা করা শিক্ষকদের ধর্ম। স্কুল কলেজের ছাত্রদের পাঠ্য অবস্থাতেও দেশের কাজে যোগ দেওয়ার, দেশের স্বাধীনতা পরাধীনতার বিষয় চিন্তা করার অধিকার আছে এবং এই অধিকারের কথাটা মুক্তকণ্ঠে ঘোষণা করাও অধিকার আছে। বুদ্ধির সাহস এবং জনসাধারণের প্রতি দরদবোধ, এই উভয়ের অভাব ঘটাতেই দুঃখীর দুঃখ ঘোচানো এত কঠিন হয়েছে। জনগণ তাদের চলার জন্যে একটি পথ বাঁধতে পারে, কিন্তু তার মাহাত্ম্য তারা বুঝতে পারে না। সমুদ্রের হাঁস শক্তিশালী, গৃহপালিত হাঁস অতি দুর্বল। অশিক্ষিত এবং অভিলাষীরা কদাচিৎ বিদ্রোহী হয়। পরিবর্তনের জন্য প্রচেষ্টা থাকলে জীবনে অথবা সমাজে পরিবর্তন আসবেই। প্রগতিশীল সমাজ গঠন করতে সমাজ বিপ্লবের একান্ত দরকার। বিপ্লব ব্যতীত পরিবর্তন সম্ভব নয়। কেউ জোর করে হটিয়ে না দিলে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন অসম্ভব। প্রচারণা সমাজে অপ্রতিরোধ্য ক্ষমতা গড়ে তুলতে পারে, যদি তা ঐকমত্য প্রতিষ্ঠিত করতে সামর্থ্য হয়, যা পরবর্তীতে গৌরব অর্জনে সহায়ক। সমবেত উদ্যোগ সার্থক করার জন্য কিছু সংখ্যক নেতৃত্বদানকারী মানুষ এবং নেতৃত্ব মান্য করার মতো মানুষ থাকা প্রয়োজন। এক্ষেত্রে যোগ্যতা ক্ষমতা প্রাপ্তি নিশ্চিত করে। বিপদ বা সংকট সময়ে অধিকাংশ লোক অন্যের নেতৃত্ব মেনে নিয়ে আত্মসমর্থন করে। সর্বপ্রকার বশ্যতা, এমনকি অন্যকে আক্রমণের মূলেও কাজ করে ভীতি। ভয়, রোষ, উত্তেজনা মানুষকে নেতার অনুসরণে বাধ্য করে। এছাড়া প্রলোভন ও ভীতি সৃষ্টি করেও নেতৃত্বে অনুগত করা যেতে পারে। যে কোনো বিষয়, পদ্ধতি বা ব্যবস্থার চাইতে পরিচালনা অত্যাধিক গুরুত্বপূর্ণ। কাউকে কোনো কাজে বাধ্য না করে ধৈর্য ধরে তাকে সময় ও সুযোগ দিতে হবে। ফলে তার স্বাভাবিক চাহিদা ও আগ্রহ অনুসারে নিজেই তার সঠিক উপায় বের করে নেবে। ভীতিকর ও বাধ্যতামূলক পদ্ধতি এক ধরনের বিকার সৃষ্টি করে, যা সুস্থ ও স্বাভাবিক বিকাশের পরিপন্থী। নেতার প্রভাব না থাকলে অনুসারীদের উপর সফলতার সম্ভাবনা কম। নেতৃত্ব আপেক্ষিক, তাই নেতাকে হতে হবে তড়িৎ ও দক্ষ। অনুসারীদের মাঝে বিশ্বাস ও সামর্থ্যের সমন্বয় ঘটিয়ে নেতৃত্বে আস্থা সৃষ্টি করতে হয়। অনুসারীদের মাঝে প্রথমে সাহস সঞ্চার করতে হয়, পরে বিশ্বাস সৃষ্টির মাধ্যমে আবেগপ্রবণ অনুভূতি সৃষ্টি করা প্রয়োজন। নেতৃত্বের জন্য সংঘবদ্ধ আনন্দ, বক্তৃতা, উত্তেজনাপূর্ণ ঘটনা, সঙ্গীতের মাধ্যমে তাড়না সৃষ্টি করা যেতে পারে। ভিন্ন ভিন্ন শ্রেণী সংগঠন সৃষ্টি করে বিভিন্ন উদ্দেশ্যে সাধনের জন্য রাজনৈতিক চর্চা, গণতন্ত্রের নাগরিকদের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করা সম্ভব। নির্দিষ্ট লক্ষ্য অর্জনে নিবেদিত
কর্মকাণ্ড সম্পাদনের জন্য সংঘবদ্ধ জনগোষ্ঠী সংগঠন সৃষ্টির জন্য পরম ক্ষমতা প্রয়োজন। সরকারের সমস্ত বিভাগ, সর্বোপরি পুলিশি দৌরাত্ম্য সহ শাসকদের সঙ্গে সম্পর্কের বিষয়টি শ্রেণী সংগঠনকে অবশ্যই করায়ত্ত করা প্রয়োজন। অধিকার প্রতিষ্ঠিত হয় শক্তির উপর। মতামত গঠনে মস্তিষ্ক তথা চিন্তা অপেক্ষা রক্তারক্তি অধিক কার্যকর ভূমিকা রাখে। নৈরাজ্য ও স্বেচ্ছাচার উভয়ই ধ্বংসাত্মক। অস্থির, বিদ্বেষপূর্ণ, আতঙ্কিত নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রতি অনাস্থাশীল অনুসারীদের সমষ্টিগত উপাদানকে আন্দোলনের গতির ভেতর সীমাবদ্ধ রাখা নেতৃত্বের কাজ। ফলে একই সাথে নেতা প্রমাণ করতে পারে তার কার্যকলাপের বৈধতা। রাজের মধ্যে কখনো কখনো বিদ্রোহ দেখা দেওয়াটা ঔষধের মতো কাজ করে এবং যে কোনো সরকারকে স্বাস্থ্যবান রাখার জন্য এটা প্রয়োজনীয়। বিদ্রোহ না হলে মানব সমাজ জড় পদার্থে পরিণত হতো এবং অত্যাচার অবিচারের কোনো প্রতিকার হতো না। প্রাচীনপন্থীদের দৃঢ় রক্ষণশীলতা যখন দলবদ্ধভাবে সামাজিক বিবর্তনবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নবাগতদের জায়গা ছাড়ে না, তখনই নেপথ্যে দেশ জোড়া বিপ্লবের বারুদ তৈরি হতে থাকে। সমাজের পুরাতন কর্মীরা নতুন কোনো পদ্ধতির প্রতি সর্বদাই বিদ্বেষ পোষণ করে, কেননা চিরাচরিত পদ্ধতিতে সংগ্রাম পরিচালনা করে তারা কৃতিত্বের অধিকারী হয়েছে। পুরাতনকে, জীর্ণকে, অথর্বকে, কুসংস্কারকে, অন্ধবিশ্বাসকে হটাতে বিপ্লবের প্রয়োজন অত্যাবশ্যক। পরিবর্তন আনতে প্রয়োজন বিপ্লবের, কারণ সামন্ত শ্রেণী ও প্রতিক্রিয়াশীল শক্তি সবসময়ই সক্রিয় পরিবর্তনে বাধা দেয়। পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে সকল কিছুর নিয়ম কানুন, বাঁধন শৃঙ্খলা, বাধা নিষেধের বিরুদ্ধে। মানুষ তখনই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে যখন তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারীদের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয় তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়। রাষ্ট্রে অসন্তোষের একটি কারণ হচ্ছে সেই অবস্থা যেখানে বিদ্বান বেশি কিন্তু চাকরি কম। সমাজ সংস্কারদের সব সময় গোড়ার দিকে দৃষ্টি রাখতে হয়, কারণ মূল উৎপাটন করতে না পারলে কোনো সমস্যার সমাধান স্থায়ী হয় না। গণবিরোধী সরকার সব সময় জনগণকে মূর্খ, অজ্ঞ ও অন্ধকারে রাখতে চায়। বিদ্রোহের ন্যায্যতা নির্ভর করে এর কৃতকার্যতার উপর। আমাদের বোঝা উচিত শ্লোক আর সাধুর মধ্যে পার্থক্য কোথায়। কোনো এক বিশেষ ব্যক্তি বিপ্লবের আধার হতে পারে না। সমস্ত যুগেই সবচেয়ে বড় বিপ্লবী শক্তি জনগণ। আন্তর্জাতিক সকল পরিবর্তনের মূলে রয়েছে অর্থনৈতিক পরিস্থিতি বা কারণ, এবং সংগ্রামী জনগণের কতটা পরিমাণে অংশগ্রহণ করল তার উপর। যে চালক বা যারা চালিত তাদের মধ্যে ইচ্ছা অসম্পূর্ণ যোগ সাধন হওয়াতে বিপ্লবের কারণ সর্বদাই ঘটে। তাছাড়া সকলের চালিত হওয়ার অভ্যাস চিত্তেও ও চরিত্রের বল হানি করে। চূড়ান্ত বিপ্লবের মধ্য দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। দৃঢ় শপথে ধার্মিকরা তা পারে। মূল্যবোধ ভেঙে পড়ায় ব্যক্তি কার্যকলাপে উদাসীন, দুঃখবাদী, হতাশাগ্রস্ত হতে হতে বিপ্লবী হয়ে উঠবে। নতুন মূল্যবোধ ও নতুন আচার আচরণে
উদ্বুদ্ধ হয়ে উঠবে। সুসমন্বিত, সুস্পষ্ট, নির্দিষ্ট ও নির্ধারিত লক্ষ্য থাকলে এবং লক্ষ্য অর্জনের জন্য পুরস্কার দান ও উদ্বুদ্ধ করার সুপরিকল্পিত প্রকৃষ্ট পন্থা থাকলে ব্যক্তির মনোভাব, অভ্যাস ও মূল্যবোধে বৈপ্লবিক পরিবর্তন সাধনের মধ্য দিয়ে সমাজ ও জাতিতে প্রাণবন্ত, গতিশীল, ব্যাপক বিবর্তন সম্ভব। ক্ষমতাসীনদের হটিয়ে দেয়ার লড়াইয়ে জনতার অবস্থান অনেক বেশি সুদৃঢ়, কারণ তাদের হারাবার কিছুই নেই। শুধু অভাব থাকলেই বিস্ফোরক হয় না, তার সঙ্গে চাই প্রচণ্ড রাগের মিশ্রণ। বিপ্লবের ফর্মুলাটা হলো হাঙ্গার প্লাস অ্যাঙ্গার। খিদে ও রাগের রাসায়নিক সংযোগ থেকেই বিপ্লবের উৎপত্তি। অভাব হলেই আন্দোলন হয় না, অবস্থা বদলাবার ইচ্ছা জাগলে মানুষ সংগ্রাম করে। জীবনযাপনে অপরিহার্য বস্তু অর্জনের লক্ষ্যে মানুষ এতটাই শ্রম দিতে বাধ্য যে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার মতো খুব কম কর্মশক্তি তার সাথে বিদ্যমান থাকে। এতে ক্ষমতার লোভের আশঙ্কা নেই। রাষ্ট্রের ইচ্ছা থাকলেও কখনোই সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব নয়। স্থানীয় সরকারের সমন্বিত উন্নতি, জাতীয় সরকারের উন্নতি, খাদ্য ও কাঁচামালের অধিকার এবং শিল্পে উন্নতি ছাড়া কোনো জাতি ক্ষমতা অর্জন করতে পারে না। শ্রমিকের উন্নতি লাভের সুযোগ থাকলে দক্ষ শ্রমিকরা রক্ষণশীল থাকে, ফলে তারা বিপ্লব থেকে বিরত থাকে। সাধারণ জনগণ ধনীদের পক্ষেই থাকে, কারণ তাদের জীবন ও জীবিকা নির্ভর করে ধনীদের উপর। জনগণের চিন্তা চেতনার উপর প্রভাব অর্জনে নির্দিষ্ট সময় ধরে সংবিধানের সুষ্ঠু চর্চা প্রয়োজন। জনতা সাধারণত প্রয়োগ পদ্ধতির উপর আস্থাশীল। সমাজের সাধারণ মানুষের চাইতে কতিপয় ক্ষমতাশীল, সম্পদশালী কোনো তত্ত্ব যদি বাস্তবে প্রয়োগ করে, তাতে সেটার সততা দেখে সকলে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মানুষকে উপযুক্ত হওয়ার শিক্ষা প্রদানের মাধ্যমে জনসম্মতিকে স্বপক্ষে আনা সম্ভব। প্রথাগত নৈতিকতার উদ্দেশ্য বিদ্যমান সমাজ ব্যবস্থা সক্রিয় করে তোলা, যা সহজ ও অধিকতর কার্যকর। নিজের রুচি অনুযায়ী মানুষ চর্চা করার সুযোগ পায়। সদা প্রস্তুত কতগুলি বিকল্পের মাঝে আর প্রতিযোগিতা তাকে করে তোলে আকর্ষণীয়। যেমন কোনো দেশের রাজনৈতিক দল, শাসন ব্যবস্থার অনুকূল শিক্ষা ব্যবস্থা, দেশপ্রেম সৃষ্টি করা, শাসকদের কূটকৌশল ও আইন এবং বিচার ব্যবস্থার প্রায়োগিকতা ইত্যাদি বিপ্লব নিবারণের উপায়। ভূমিহীন, সম্পত্তিহীন, সর্বহারা, প্রান্তিক মজুর ও কৃষক, অনুন্নত সুবিধা বঞ্চিত শ্রেণী, স্বল্প বেতনভোগী রাজনৈতিক কর্মী, অবদমিত বা ছাঁটাইকৃত রাজকর্মচারী, বাধাগ্রস্ত ও করগ্রস্ত বণিক, অসম্মানিত শিক্ষক, শক্তিহ্রাসকৃত পুরোহিত ইত্যাদি সকল অত্যাচারিত ও উৎপীড়িত শ্রেণী সমাজে বৈপ্লবিক উপাদানের প্রতিনিধিত্ব করে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, শাসকের অসতর্কতা, রাজনৈতিক কারণে দল ও গোষ্ঠীর দ্বন্দ্ব এবং রাজনৈতিক কলহ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, অঞ্চলভিত্তিক অস্বাভাবিক প্রসার ও সমৃদ্ধি এবং সম্পদের অসম বণ্টন, সাম্প্রদায়িক কোন্দল এবং শাসকদের বিভিন্ন অংশের চক্রান্ত, সুযোগ সুবিধার অসম বণ্টন ও দুর্নীতিমূলক কাজ এবং ভয়ভীতি ইত্যাদি বিপর্যয়ের ও বিপ্লবের কারণ। বিদ্রোহের কারণ: রাজকর্মচারীদের অর্থ সাচ্ছল্য, বেতনভুক রাজকর্মচারীদের নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবাদির অপ্রাপ্যতা, যেমন আবাসন, যাতায়াত,
খাদ্য পরিধেয় এক্ষেত্রে রেশনিং ব্যবস্থা বাঞ্ছনীয়। বিভিন্ন শ্রেণী সংগঠন বা সংস্থার সাথে রাজকর্মচারীদের গোপন আতাত, অভিজাত শ্রেণীর পারস্পরিক সম্পর্ক, কার্যকরী গুপ্তচর ব্যবস্থার অভাব, নৈরাশ্য, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় পটপরিবর্তন, আন্তর্জাতিক ও প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কের অভাব, পণ্য ও সেবা বাজার নিয়ন্ত্রণ, কর, আইন বিচার ব্যবস্থা, অভিজাত বর্গের স্বার্থ দ্বন্দ্ব, ঔদ্ধত্য ও স্ব-প্রাধান্যের আকাঙ্ক্ষা, স্বেচ্ছাচার, আধিপত্য ও বিবাদের কারণে শাসন ব্যবস্থায় দুর্বলতা দেখা দেয়। রাষ্ট্র শক্তির দুর্বলতার কারণে সকলেই স্ব-প্রধান হয়ে উঠে, যাকে মাৎসন্যায় বলে। উৎপাদন ও বণ্টন রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব, কেননা বঞ্চিত ও অত্যাচারিতরাই সমাজে চরমপন্থীর ভূমিকায় বিপ্লবী হয়ে ওঠে। কাজের মধ্য দিয়ে নেতৃত্ব গড়ে ওঠে। জাতিকে জাগ্রত, সচেতন ও সংগঠিত করতে অবশ্যই কোনো দল ও দলের জাতি গঠনমূলক কর্মসূচি থাকতে হবে। সমাজ জীবনের ভিত্তিতে আধুনিক যন্ত্র সভ্যতাকে গ্রহণ করতে হবে। বিশ্ব মানবের উৎকর্ষ জীবনাদর্শকে বরণ করতে হবে। শক্তি, সামর্থ্য ও আকাঙ্ক্ষা অনুরূপ কর্মক্ষেত্র এবং বিবেক বুদ্ধির আলোকে কর্মপন্থা ঠিক করে নিতে হবে। জাতীয় জীবনের বহু দিক আছে, সব দিক দিয়েই জাতিকে গড়ে তুলতে হবে, অন্যথায় তার সর্বাঙ্গ সুন্দর হতে পারে না। কাজের পরিণাম ও ফলাফল অবহিত হয়ে সচেতনভাবে আন্দোলন ত্বরান্বিত করতে হয়। আদর্শকে বাস্তবে রূপ দিতে বিরামহীন ও ক্রমাগত কাজ করতে হয়। ন্যায়, সাম্য, স্বাধীনতা, শৃঙ্খলা, প্রেম ইত্যাদি সকল নীতিগুলি আমাদের সমষ্টি জীবনের ভিত্তি হওয়া উচিত। জাতীয় প্রয়োজন ও চরিত্র অনুযায়ী জ্ঞানের সন্ধান করতে হবে। সমাজ সম্পর্কে সামাজিক ও ধর্মীয় কুসংস্কার বর্জন করে পেশাজীবী সংগঠন ও নিয়মানুবর্তী প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে দেশব্যাপী কর্মসূচি প্রচার ও বাস্তবায়নে অভিযান চালাতে হবে। বিদ্বেষ ও তিক্ততা বর্জন করে শান্তি ও শুভেচ্ছায় সংযত পরিবেশ বজায় রাখতে বিপ্লবীদের সংবর্ধনা ও অনুপ্রেরণা জানাতে হবে। ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্ত জীবনের পুনর্গঠনের উদ্দেশ্যে আন্দোলন পরিচালিত হয়। বিপ্লবী উপাদান ও পশ্চাৎপদ শ্রেণীকে জাগিয়ে জীবন ও কর্মে উদ্দীপ্ত করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, গোষ্ঠীগত, শ্রেণীগত, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সমস্যা সমাধান, মতামত পরামর্শ সম্পর্কে বিকেন্দ্রীভূত সংগঠন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রাপ্ত সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করবে। এর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক বাহিনীর প্রয়োজন। কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও যুব শক্তিকে প্রশিক্ষিত করতে হবে। যখন একটা বিপুল মূলগত সফল পরিবর্তন ঘটে তাকে বিপ্লব বলে। দরিদ্রদের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন না করতে পারলে দেশ ও জাতির পরিবর্তন বা পরিত্রাণ নাই। নাগরিক প্রতিরক্ষা সর্ব অবস্থাতে জনতার সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখবে। ফলে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। প্রশাসনের অফিস, সেক্রেটারিয়েট, আদালত, কর্মকর্তাদের বাড়িতে চড়াও হয়ে প্রথমে প্রতিবাদ, দ্বিতীয়ত ডাক
টেলিফোন, বিদ্যুৎ, খাদ্য, পানীয়, স্যানিটেশন তথা ইউটিলিটি ব্যবহারে বাধা প্রদান। তৃতীয়ত, চলাচলে বাধা প্রদান সহ ব্যারিকেড বা অগ্নিসংযোগকরণ করতে হবে। জাতীয় শত্রুর বিরুদ্ধে সরকার বা মন্ত্রিসভার পরিবর্তনে জাতীয় জীবন ধারার কোনো পরিবর্তন ঘটে না। শুশ্রূষার জন্য কখনো কখনো কটু ঔষধ দিতে হয়। তদ্রূপ সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তীব্র আঘাত করার প্রয়োজন রয়েছে। এরকম সময় আসে যখন ওষুধ প্রয়োগে ধীরে ধীরে চিকিৎসার ব্যবস্থা নিষ্ফল হয়ে পড়ে এবং অস্ত্রোপচারের সাহায্যে নিতে হয়। সময়ে সময়ে রক্তপাত অস্ত্রোপচারের নির্মম পদ্ধতি জীবন রক্ষার একমাত্র উপায় হয়ে থাকে। উদ্দেশ্য বা লক্ষ্য, উপায় বা পদ্ধতি এবং সর্বোপরি জনতার সমর্থন সফল বিপ্লবের জন্য একান্ত প্রয়োজন। একই সাথে বিদেশি শত্রু এবং প্রতিক্রিয়াশীল শক্তিগুলির হাত থেকে জাতিকে রক্ষা করা উচিত। দরিদ্ররা হৃদয় দিয়ে অনুভব করে বিপ্লব তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। অবস্থার সম্পূর্ণ শ্রেণী অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে, কারণ নতুন সমাজ ব্যবস্থায় তাদের সম্পত্তির কি অবস্থা হবে ভেবে তারা শঙ্কিত থাকে। একজন বাস্তববাদী রাজনীতিবিদ কখনো তার দর্শনকে জোর করে মানুষের উপর চাপিয়ে দেয় না, কেননা এর ফলে নেতৃত্ব ক্ষুণ্ণ হতে পারে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে জোটবদ্ধ হয়ে সৎ সমাজ ও ভালো প্রশাসনের জন্য আন্দোলন করা উচিত। জাতির মাঝে একজন পতিতার শরীর বিক্রয় এর চেয়ে নাগরিকের বিবেক বিক্রয় অতিশয় নিকৃষ্ট, কারণ সে বেঁচে থাকার তাগিদে শরীর বিক্রয় করে। অন্যদিকে বিশ্বাসঘাতক লোভের কবলে পুরো জাতিকেই বিক্রয় করে দেয়, কেননা সঠতার বিভিন্ন রকম অবয়ব থাকে। তথাকথিত মুক্তিদাতাগণ জনগণের জন্য মায়াজাল সৃষ্টি করে। তারা চায় জনতা তাদের জন্য ত্যাগ স্বীকার করুক। সামান্য দায়বদ্ধতা নিয়ে যারা সব নিয়ন্ত্রণ করে কর্তৃত্ব ফলাচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। স্বার্থান্বেষীরা, জাতীয় স্বার্থ বিসর্জনকারী রাজনৈতিকরা লুণ্ঠন করছে। ব্যবসায়ীরা বিবেক বর্জিত ব্যবসা করছে। পুলিশ অত্যাচার করছে। বিচারকেরা ক্ষমতাবান ও অসৎ নির্বাহীদের যথাযথ ব্যবস্থা গ্রহণে দ্বিধাগ্রস্ত। অর্থাৎ সরকার ও রাষ্ট্রের উপর নির্ভরশীলতার ফলস্বরূপ জনগণ নিতান্তই সামান্য সেবা পাচ্ছে। সেকেলে নিয়ম এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্তমানের জন্য বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যে ক্ষমতাসীনরা আমাদের মর্যাদা রক্ষা করবে, ততক্ষণ তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য, কিন্তু যখন তারা আমাদের লুণ্ঠন করে, তখন তাদের সাথে অসহযোগিতা করাও আমাদের কর্তব্য। সমাজ ধ্বংসের কারণ অসৎ লোক নয়, বরং সৎ লোকের নিষ্ক্রিয়তা, বাস্তবতা মোকাবিলা করার সাহসের অভাব এবং উদাসীনতা। এ দুয়ের সাথে আমাদের নৈতিক এবং সামাজিক অবক্ষয় সম্পর্কিত। খাদ্যাভাব, বেকারত্ব, জাতীয় শিল্পের অবক্ষয়, স্বাস্থ্যহীনতা, শিক্ষার অভাব এ সকল জাতীয় সমস্যায় বেঁচে থাকা অর্থহীন হয়ে দাঁড়িয়েছে। আদর্শ ও বাস্তবতার মাঝে সামঞ্জস্যের অভাবে সৃষ্টি হয় দ্বন্দ্ব ও সংঘাত। বিপ্লব সৃষ্টি হয় না, বিপ্লব ঘটে। অভাব ও দারিদ্র্য প্রবল সাহসকে দাবিয়ে বিদ্রোহী ও উচ্ছৃঙ্খল মানুষকে শান্ত ও ধৈর্যশীল হতে বাধ্য করে, কিন্তু বর্তমান অবস্থার জীবনযাত্রার সন্তুষ্ট নয়। নতুন পরিবর্তন চাই। যাদের হারানোর মতো কিছু নেই, একটা লাভের আশায় বিরাট
হুলস্থুল কাণ্ড বাঁধানোর মতো শক্ত পাকস্থলী যাদের আছে তাদের নিয়ন্ত্রণ করা কঠিনই বটে। তথাপি হত্যা, উৎপীড়ন ও দারিদ্র্যের পরিণত করে তাদেরকে দমন করার চাইতে ত্যাগ করাই শ্রেয়। অন্যথায় ঘৃণার পাত্র হতে হয়। মানুষ হয়ে জন্মানোর মূল্য শোধ দেবার জন্য সদা প্রস্তুত থাকতে হয়। তাছাড়া যে আদর্শে আমি বিশ্বাসী তাতে আমার দায়িত্ব অনেক বেশি। শতাব্দীর পর শতাব্দীর যে জাতি ধর্মকে মান্য করা হয়েছে তাকে একদিনে ত্যাগ করা বড়ই কঠিন। মন প্রচলিতভাবে চিন্তা করতে অভ্যস্ত, সুতরাং কোনো নতুন ভাব গ্রহণ করা তার পক্ষে কঠিন। এ কারণেই ভাবটিকে প্রচলিত ভাবের খুব কাছাকাছি রাখতে হয়। সাধারণকে কেবল গঠনমূলক ভাব দিতে হবে। এরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখবে। বলা আর করার মাঝখানে বেশ কয়েক জোড়া জুতা ক্ষয়ে যায়। বলা এক ব্যাপার আর করা আরেক ব্যাপার। আমরা নিশ্চয়ই ফেরিওয়ালা এবং প্রচারণাকারীর পার্থক্য বুঝি। গরজ যত জরুরি হোক, বল জিনিসটা একতরফা জিনিস। ওটাতে ভাঙে সৃষ্টি করে না। সৃষ্টিকর্মে দুই পক্ষ আছে। উপাদানকে স্বপক্ষে আনা চাই, মারধর করে নয়, তার নিয়মকে স্বীকার করে। গড়ে তোলার, বাঁচিয়ে তোলার একটা স্বাভাবিক প্রবৃত্তি যাদের মধ্যে সজীবভাবে বিদ্যমান, ভাঙনের আঘাত তাদের সেই জীবন ধর্মকে, সৃজন শক্তিকেই সচেষ্ট করে তোলে। সংস্কার হলো অপব্যবহারের শুদ্ধিকরণ, আর বিপ্লব হলো ক্ষমতার হস্তান্তর। মানুষের অধিকার প্রতিষ্ঠার সমগ্র ইতিহাস এই সাক্ষ্যই বহন করে যে, সংগ্রামের মধ্যে দিয়েই সব দাবির প্রতিষ্ঠা হয়েছে। যেখানে সংগ্রাম নেই সেখানে উন্নতিও নেই। বিদ্রোহ মানে কাউকে না মানা নয়। বিদ্রোহ মানে যেটা বুঝি না সেটাকে মাথা উঁচু করে বুঝি না বলা। বিপ্লবের কোনো পদ্ধতি অথবা দর্শন রাতারাতি জন্ম বা স্বীকৃতি লাভ করে না। আত্মপ্রকাশের সময় থেকেই তা কঠিন পরীক্ষা, প্রতিকূলতা, উপহাস ও সংস্কারের সম্মুখীন হয়। বিপ্লব মানে জনশিক্ষার প্রসার, আর জনশিক্ষার প্রসার মানেই বিপ্লব। পৃথিবীতে বিপ্লবের কারণ বহু দূর পর্যন্ত ব্যাপক হয়ে থাকে, কিন্তু এর একটা জায়গায় ঘনীভূত হয়ে ওঠে। সমস্ত শরীরের রক্ত দূষিত হয়ে উঠলে একটা দুর্বল জায়গায় ফোড়া হয়ে লাল হয়ে ওঠে। বিপ্লব কখনোই ব্যর্থ হয় না। গণবিপর্যয় হলো শক্তিশালী নিষ্পত্তিকারী। প্রকৃতপক্ষে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে। জগতে এমন কোনো রাজশক্তি নেই যা সমবেত জনগণের অপ্রতিহত বেগ রোধ করতে পারে। জনগণই হচ্ছে বিশ্ব ইতিহাস সৃষ্টির চালক শক্তি। জনগণের বিশ্বাসই হচ্ছে রাজনৈতিক দলসমূহের একমাত্র ভিত্তি। বিদ্রোহী হলে মানুষ বিরক্ত হয়, বিরুদ্ধে কথা শুনলে উগ্র হওয়া মানুষের স্বভাব। ইহা সত্য, কিন্তু বিদ্রোহ ও সমালোচনা ব্যতীত মানব সমাজ বা জগতের কোনো কল্যাণ হয় না। একজন খুনি বা ধর্ষণকারীও আইনের আশ্রয় পায়, কিন্তু শাসক গোষ্ঠীর কাছে রাজনৈতিকভাবে বিপজ্জনক ব্যক্তির সেটুকু নিরাপত্তা নেই। কোনো বিদ্রোহীকে দুনিয়ার কোনো সরকারি প্রশ্রয় দেয় না। তদ্রূপ খোদাদ্রোহীদের জন্য সৃষ্টির সকল কল্যাণের দ্বার রুদ্ধ হয়ে যায়। জগতে পিতার মতো রাজাও আবশ্যকতা আছে। যেখানে পিতা দুর্বল সেখানে ছেলেরা এবং মেয়েরা সবাই বিদ্রোহী। যেখানে রাজা শক্তিহীন দুর্বল সেখানে প্রজার মধ্যে অরাজকতা বিরাজ করে। জাতি বিশৃঙ্খল গতিতে ধ্বংসের পথে যায়।
রাজ্য যখন আছে এবং যোগ্য ক্ষমতা ধরো যখন আছে তখন সরল যৌক্তিকভাবে মেনে নেওয়াই জ্ঞানের পরিচায়ক। অন্যথায় যারা অবাধ্য বিদ্রোহী তাদের শাস্তি অবধারিত। কেউ শাসন করার, কেউ শাসিত হওয়ার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। শাসকগণ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সেনাবাহিনীর ওপর এবং নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করে। এসব বাহিনীর প্রধান পদগুলি পছন্দের লোক দিয়ে পূরণ করে যেন তার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করতে না পারে। অবশ্য ব্যতিক্রম হলে শাসক ও তার পরিষদের বংশ পর্যন্ত নির্মূল হয়ে যায়। যে দেশের সেনাবাহিনী দুর্দম ক্ষমতার অধিকারী তারাই জাতিকে দুর্দশার হাত থেকে রক্ষা করতে পারে। সমগ্র জাতিকে দুর্দশার হাত থেকে রক্ষা করতে কিছু সংখ্যক লোক নির্যাতিত হলেও তা মঙ্গলজনক। দেশের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। যে ব্যক্তি তার দলের প্রতি বিশ্বস্ত সে নিঃসন্দেহে তার দেশের প্রতি বিশ্বস্ত। সংখ্যাগরিষ্ঠের পক্ষে থেকে দাবি আদায় করা খুব সহজ। সংক্ষেপে জীবজগতে প্রজন্ম হল দৌড়বিদদের মশাল হস্তান্তরের মতো। প্রত্যেক প্রজন্মের উচিত নিজস্ব নিয়মে নিজেদের কাজ করা। ভালো মানুষই ধর্ম নয়, তাতে দুষ্ট মানুষকে বাড়িয়ে তোলে। যে পেষণকারীর বিরুদ্ধে প্রতিবাদ করে না সে নিজেকে ক্ষুদ্র কীটে রূপান্তরিত করে। প্রতিবাদ যে করতে পারে না প্রতিকার তার আশা করা উচিত নয়। কাপুরুষ যারা তারা সব কিছু এমনকি শৃঙ্খল পর্যন্ত মেনে নেয়। সাহসী যারা তারা প্রতিবাদ করে, প্রতিরোধ করে, উঠে দাঁড়ায় এবং প্রতিঘাত হানে। কাপুরুষরা নিজের সমস্যার মোকাবিলা করতে পর্যন্ত ভয় পায়। শুধু বর্তমান সমস্যার সমাধান একটা জাতির শেষ লক্ষ্য হতে পারে না। এগিয়ে যেতে হলে গবেষণা দ্বারা নতুন নতুন পথ বাহির করতে হবে। রাজনীতির ভাষায় গবেষণা হচ্ছে আন্দোলন। কোনো জাতির প্রচারপত্রের নমুনা দেখে সে জাতির আদর্শের কথা বলা যেতে পারে। জনসমক্ষে দাঁড়িয়ে কথা বলা মৃত্যু ভয়ের চেয়েও বেশি ভয়াবহ। এর কারণ সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়, সবার থেকে আলাদা হওয়ার ভয়, সমালোচনার ভয়, হাস্যাস্পদ হওয়ার ভয় এবং নির্বাসিত হওয়ার ভয়, অন্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় মানুষের জন্য সমস্যার নতুন সমাধান খোঁজার পথে বাধা সৃষ্টি করে। ঘুমন্তদের ঘা মেরে জাগাতে হবে। শুধু প্রতিবাদ নয়, মাঝে মধ্যে প্রত্যাঘাতও করতে হয়। মধ্যবিত্তরা সর্বদেশেই সুবিধাবাদী শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী। এদের সুবিধাবাদী ও আপোষকামী চরিত্রের জন্য সমাজ বিপ্লব বিলম্বিত হয়। মধ্যবিত্তের কাছে জীবনটাই যুদ্ধ, আর কোনো মতে টিকে থাকাটাই অনেক সময় চরম বীরত্ব। একটি অংশ আছে কিছুটা অলস। জীবনের প্রতিষ্ঠার পথে তারা শর্টকাট খোঁজে। এদের পদ্ধতি আপোষ রফা সমন্বয়। তারা ভদ্রলোক। তারা জন্মসূত্রে নীলরক্ত ও কর্মক্ষেত্রে রূপালী চাকতির যে অভাব অনুভব করে তা নানা রকমের পূর্ণ করতে চেষ্টা করে। সমঝোতা, সুপারিশ বা বৈবাহিক সূত্র ধরে জীবনের সবচাইতে মূল্যবান বস্তু হচ্ছে সংগ্রাম। সাধনা সাফল্যে পৌঁছানোর চেয়েও প্রয়োজনীয়। মহৎ কাজ করে খ্যাতি অর্জন করতে হলে প্রথম থেকেই সংগ্রাম করতে হবে। মানুষ যা চাইবে তা পাবে। ভোগ চাও, ত্যাগ চাও, বন্ধন চাও, মুক্তি চাও, কদর্যতা চাও, সৌন্দর্য চাও, নরক চাও, স্বর্গ চাও, সব তোমার হাতের গোড়ায় রয়েছে। তোমার ইচ্ছা মতো তুমি তুলে নাও।
কেউ তোমার ব্যাপারে নাক গলাবে না। বাঁধা গরু অনাহারে দাঁড়িয়ে মরতে দেখেছ, সে দাঁড়িয়ে মরে, তবু সে জীর্ণ দইটা ছিঁড়ে ফেলে মনিবের শান্তি নষ্ট করে না। একঘেয়ে নিরাপদ জীবনের চাইতে অনিশ্চয়তা মোকাবিলাতে জীবন সম্পর্কিত জ্ঞানী পাথেয়। শ্রেণী বিবাদ পরোক্ষভাবে প্রশাসনের উপকার সাধন করে। শ্রেণী প্রধানদের অনুকূলে এনে পরস্পরের কলহ কারণ নিবারণ সম্ভব। উপযুক্ত সামাজিক ও অর্থনৈতিক শক্তির সাথে মিলিত হলে ধর্ম একটি শক্তিশালী ও অপ্রতিরোধ্য জাতীয়তাবাদের জন্ম দিতে পারে। দেশ জয় করে শাসন করে যারা, ধর্মকেও শাসন করে তারা। অবশ্যই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেই নিজ অবস্থার পরিবর্তন সাধন করে। যে কোনো মহৎ কাজ সম্পূর্ণ করার পূর্বে তোমাকে প্রথমে সংগ্রাম করতে হবে। মানুষ এ বিশ্বে যা কিছু দিচ্ছে তার সব কিছুই ফিরে পাবে না, কিন্তু যা সে পেয়েছে তার মূল্য তাকে দিতে হবে। তা সাধন করতে পরিশ্রম, কষ্ট ও ত্যাগ, এমনকি যদি প্রয়োজন হয় নিজের ও অন্যের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হবে। গণসংগ্রাম সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে দ্রুত পদ্ধতি, যদিও জনগণকে রাজনৈতিক শিক্ষাদান সম্ভবত একটি বেদনাদায়ক ব্যাপার।